জুলাই পদযাত্রা এখন আবরার ফাহাদের শহর কুষ্টিয়া। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, বন্যার আশঙ্কা। এবং সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু, নিখোঁজ আরো 2 শিক্ষার্থী। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়ায় শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা। দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডানা গ্রামে বইয়ের ছাত্র শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতাকর্মীরা। সেখানে তারা ফাতেহা পাঠ ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে এনসিপি নেতারা শহীদ আবরার ফাহাদের বাবা মায়ের সাথে সাক্ষাৎ করেন ও সহানুভূতি জানান। এরপর কুষ্টিয়ার একটি রিসোর্টে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। জলাবদ্ধতার খবর জানাবো। শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে ফেনীর জলাবদ্ধতা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, ফেনীতে জলাবদ্ধতার এখন পর্যন্ত কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। আসলে ফেনীতে জলাবদ্ধতা কিন্তু সবসময় যে চিত্র সেটি কিন্তু এবার যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটির আসলে ইতিহাসকে ব্রেক করছে বলে এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা বলছেন। এবং শহরের শুধু প্রধান একটি অথবা 2টি সড়ক ছাড়া কিন্তু সবগুলো সড়কই এখন পানির নিচে, এবং সবগুলো পৌর এলাকার যত এলাকা রয়েছে 18টি ওয়ার্ডেই কিন্তু আসলে এই মুহূর্তে মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিশেষ করে আপনারা জানেন গত 24 ঘন্টায় ফেনীতে প্রায় 233 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যে বৃষ্টিপাতের কারণে আসলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই যদি বৃষ্টি যেভাবে হচ্ছে আসলে এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে এখানে জলাবদ্ধতা আরও বাড়বে এবং বন্যার সংখ্যাও কিন্তু দেখা দিয়েছে। এবং জানেন 2024 সালে যে ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়েছে, সে বন্যার কারণে কিন্তু ফেনীর সীমান্তবর্তী যে 2টি নদী রয়েছে মুহুরী, কহু এবং সিলোনিয়া, সে সকল নদী প্রায় 96টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। আজকেও কিন্তু যে সীমান্তবর্তী নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছে গিয়েছে। যদি এভাবে অনবরত বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু এখানের বন্যার সংখ্যা কিন্তু দেখা দিচ্ছে বলে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানকার পৌর বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু আসলে বারবারই বলছেন যে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থাটি রয়েছে এটি আসলে দীর্ঘদিন আগের পুরাতন ড্রেনেজ ব্যবস্থা, যে কারণে যদি একটু অতিবৃষ্টি হয়, অতিবৃষ্টি হলেই কিন্তু আসলে এখানে পানি জমে যায়। এবং এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন পৌরসভা তারা বারবারই বলছেন যে পৌর কর্তৃপক্ষ যদি উদ্যোগ নেয় যে আসলে ড্রেনেজ ব্যবস্থাকে উন্নতিকরণের জন্য, সেক্ষেত্রে হয়তো এখানে যে পানির যে জলাবদ্ধতা সেটি কমবে বলে এখানকার স্থানীয়রা বলছেন। এবং তারা কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে তারা ক্ষোভ জানাচ্ছেন যে সকাল থেকে আসলে ফেনীর মানুষরা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন, কিন্তু পৌর প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যাতে করে নেমে যাবে, এরকম কোনো কাজ এখন পর্যন্ত পৌরসভা থেকে করা হয়নি। যে কারণে নাগরিক রয়েছেন তারা সকাল থেকে আসলে এক প্রকার তারা ক্ষোভ জানাচ্ছেন। জাকিয়া। দিদারুল, ধন্যবাদ আপনাকে। ফেনী থেকে জলাবদ্ধতার খবর জানাতে প্রতিনিধি দিদারুল আলম আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। শহরের প্রধান সড়ক, অলিগলি ও বাসা বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ফেনীতে সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় এ মৌসুমের সর্বোচ্চ 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সীমান্তবর্তী নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কাও। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীতে গত 2 দিনের টানা বৃষ্টিতে শহরের রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলো সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি 233 মিলিমিটার রেকর্ড করেছে ফেনী আবহাওয়া অফিস। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানিয়েছেন, সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি বাড়লেও এখনো বিপদসীমার নিচে রয়েছে। 2টা ড্রেন করতে হবে,
একটা বুনিয়াবাড়ের পাশ দিয়ে একটা ওয়াবদার ভিতর দিয়ে, এটা করলে মোটামুটি আমাদের এই জলাবদ্ধতা নিরসন করা যাবে। নোয়াখালীর মাইজদী শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন এলাকা জলাবদ্ধতার কবলে, চলাচলে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, পানি নিষ্কাশনের নালা ও জলাশয় ভরাট এবং কর্তৃপক্ষের উদাসীনতা এ অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন নগরবাসী। আমরা এখানে আছি, আমাদের অবস্থা দেখলে মানুষ চোখের পানি ফেলে দিয়ে। বৃষ্টিতে আবারও অচল খুলনা নগরী, তলিয়ে গেছে শহরের অধিকাংশ সড়ক, ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা ও ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না তাদের। বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণেই সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। নদের যে খালগুলো ছিল, আগে যে একটা বড় ধরনের নেটওয়ার্ক ছিল যেটা দিয়ে খুলনা মহানগরীর পানি নিষ্কাশন হতো, ভূমিদস্যুরা সেটিকে দখল করে ফেলেছে। এই সমস্যা তো অনেকদিন স্থায়ী, এটার একটা চূড়ান্ত সমাধান হওয়া দরকার। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। সিরাজগঞ্জের ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী বাবা ছেলে নিহত এবং ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন যে মাস পেরোলেই নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে শহীদ হন খুলনার শেখ মোহাম্মদ সাকিব রায়হান। তার স্বপ্ন আর পূরণ হয়নি, পরিবারের ভাগ্যও বদলায়নি। এখনও চিকিৎসার অভাবে অসহায় দিন কাটছে খুলনার অনেক আহত জুলাই যোদ্ধার। তাদের কথা জানিয়েছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিজয়ের পর আমি ভালো চাকরি নিয়ে বাড়ি ফিরব, তোমাদের সুখী করতে চাই আব্বা, বলেছিলেন সাকিব। ২০ বছর বয়সী খুলনার মাদ্রাসা ছাত্র শেখ মোহাম্মদ সাকিব রায়হান চাকরির প্রত্যাশায় যান ঢাকায়। ১ আগস্টে তার চাকরিতে যোগদানের কথা ছিল। তার আগেই যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ২৪ 19 জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে শহীদ হন ২০ বছর বয়সী সাকিব। খুলনা নগরীর নবপল্লী এলাকার ছোট একটা গলিতে জীর্ণ শীর্ণ ঘরে সাকিবের পরিবারের বাস। বাবা আজিজুর রহমান একটি মুদি দোকান চালান। 2 ছেলে 1 মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন সাকিব। আদরের ছোট সন্তানকে হারানোর শোক কোনো সান্ত্বনাতেই বাঁধ মানছে না তাদের। এখন একটি চাওয়া, ছেলে হত্যার বিচার। যারা আমাদের সন্তানগুলো মারলো তাদের কোনো বিচারই হয়নি এখন পর্যন্ত। 1 বছর হইতে গেল, মারার কি চাবে? তার মারার কিছু চাওয়ার নেই। আমরা তো সেই আশাই আছি যে আওয়ামী লীগের বিচার হবে, খুনিদের বিচার হবে। সাকিব ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হন খুলনার অনেক তরুণ। চিকিৎসা খরচ বহন করতে না পারায় অসহায় অবস্থায় আছেন তাদের অনেকেই। এই কষ্টগুলো কারোর কাছে বলার নাই, তো কাউকে বলতে পারি না। আমি সুস্থ হইতে পারতেছি না, কিছুদিন পর আমি পাগল হয়ে যাব। আমার মাথায় সমস্যা, রিসেন্ট মেমোরি লস। এই 2000 শহীদ সহ সকল জুলাই যোদ্ধাদের একটাই দাবি ছিল যে একটি বৈষম্যহীন সোনার বাংলাদেশ তৈরি করা। দ্বিতীয় স্বাধীনতার 1 বছর পরে এসেও আমরা এখনো অনেক জায়গায় বৈষম্যের শিকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিচার আর আহতদের সঠিক চিকিৎসার দাবি জুলাই যোদ্ধাদের। আজকে যে আমাদের হাজার হাজার মানুষ আহত, হাজার হাজার মানুষ আর কোনোদিন চোখে দেখতে পাবে না, হাজার হাজার মানুষ কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, তারা আজকে পঙ্গুত্ব বরণ করেছে। তারা যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে তারা রাজপথে নেমেছিল, তাদের সেই স্বপ্নের বাংলাদেশ আমরা বাস্তবায়ন করতে পারি নাই। শামসুর আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আছে আরও একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। আপনারা দেখছেন দেশের খবর।
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 2 জন শিক্ষার্থী। সকালে সৈকতের হিমছড়ি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। জেলা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক আপেল মাহমুদ জানান, 5 বন্ধু মিলে সকালে হিমছড়ি সৈকতে যায়। 2 জন বাঁধের উপর বসেছিল আর 3 জন বাঁধের নিচে সাগরে গোসলে নামলে ঢেউয়ের তোড়ে ভেসে যায়। তাদের মধ্যে সাদমান রহমান শাবাবের মৃতদেহ উদ্ধার করেন লাইফগার্ড কর্মীরা। এখনও নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। নিহত শাবাব ঢাকার মিরপুরের পল্লবীর বাসিন্দা এবং অরিত্র হাসান বগুড়া সদরের দক্ষিণ সনসনিয়া এবং আসিফ আহমেদ দক্ষিণ নারুলি এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা নিখোঁজদের উদ্ধারের কাজ করছেন। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছে। আহত হয়েছেন আরেক ছেলে। ভোর 5টার দিকে হাটিকুন্ডুল বনপাড়া মহাসড়কের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পার্শ্ববর্তী পুরানপাড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক ছেলে রাসেল খন্দকার। হাটিকুন্ডুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, 2 ছেলেকে নিয়ে নিজের অটোরিকশায় চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন 70 বছর বয়সী মান্নান খন্দকার। এ সময় হাটিকুন্ডুল থেকে বনপাড়াগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন। দর্শক, এই দুর্ঘটনার বিষয়ে হিমছড়ি থেকে সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আমরা তার কাছ থেকেই জানবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তার বিস্তারিত। কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। যেই ঘটনায় সমুদ্রে ভেসে গিয়ে 3 জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম হচ্ছে সাবাব। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার 2 সহপাঠী এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে অবস্থান করছি হিমছড়ির জাদুঘর এলাকায়, যে জায়গাটিতে আসলে ঘটনাটি সংঘটিত হয়েছে, ঠিক সেই জায়গায় আমরা অবস্থান করছি। যেহেতু এই মুহূর্তে ভাটার সময় চলছে এবং বিকেল বাড়ার সাথে সাথে আসলে জোয়ার আসবে সমুদ্র সৈকতে এবং জোয়ারের সময় আসলে তাদের লাশ দুটি ভেসে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সেই কারণে আসলে সেই সময়টার জন্য এখানে যারা উদ্ধারকর্মী রয়েছেন তারা অপেক্ষা করছেন। আপনি যদি বলতেন আসলে এখন উদ্ধার অভিযান আপনারা কিভাবে চালাচ্ছেন? আমরা এখানে আশা করি জোয়ার শুরু হলে আমরা একটা রাউন্ড দেবো, এখানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবো। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আসছি। ঈদের পর থেকে 15 জুন পর্যন্ত আমরা 3 জন পর্যটক, 1 জন রোহিঙ্গা সহ এই 1 সপ্তাহ সময়ের মধ্যে আমরা 7 জনের মৃত্যুর খবর পেয়েছিলাম। সাম্প্রতিক সময়ে যেহেতু মৃত্যুর ঘটনা এত বেশি বেড়েছে যে মানুষের মাঝে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং পর্যটকরাও যথেষ্ট ভয় এবং আতঙ্কে রয়েছেন। কক্সবাজারের হিমছড়ি থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। অর্পণ বড়ুয়া, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও 2 জন শিক্ষার্থী এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। চাকরিতে 14তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা সহ 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। বৃষ্টি উপেক্ষা করে সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন মুন্সিগঞ্জ জেলার স্বাস্থ্য সহকারীরা। তারা জানান, দীর্ঘদিনেও তাদের দাবি বাস্তবায়িত না হয় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি পালন করছেন। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় তারা বলেন, প্রস্তাবিত দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একই দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন লালমনিরহাট জেলার স্বাস্থ্য সহকারীরা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, বান্দরবান সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। শেষ করব দেশের খবর, তার আগে নাসিফুল গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দেব। জুলাই পদযাত্রা এখন আবরার ফাহাদের শহর কুষ্টিয়ায়। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, বন্যার আশঙ্কা। সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু, নিখোঁজ আরও 2 শিক্ষার্থী। সিরাজগঞ্জের ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী বাবা ছেলে নিহত।
এবং 6 দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি। এই ছিল দেশের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।